আমরা বিচারকরা এসি রুমে বসে এখানে কলম কাগজ নিয়ে বাংলাদেশের বিপ্লব সঠিক হয়েছে না বেঠিক হয়েছে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই তো পলাই গেছিলাম। যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায়। বলেছিলাম যে নো, দিস ইজ নট দি রোড, এটা কোনো রোড না। আমরা বের করেছিলাম একটা গণভোট হবে, গণভোটে হ্যাঁ হলে সংবিধান সংস্কার পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ 180 দিন কাজ করবে, 180 দিন কাজ করার পরে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে যাবে, দিয়ে 180 দিনের দায়িত্ব শেষ, পার্লামেন্ট দায়িত্ব পালন করবে, নতুনভাবে এগুলোকে আমরা সিলগালা করে অগ্রসর হব। ভবিষ্যতে দেশীয় কোনো আদালতে এই বিষয়টা আর চ্যালেঞ্জের সাবজেক্ট ম্যাটার হবে না। আর তারা আমাদের কি রাস্তা দেখাচ্ছে? দেখাচ্ছে অতীতের পঞ্চম সংশোধনীর পরিচিত রাস্তা। এই পঞ্চম সংশোধনীর পরিচিত রাস্তাটা ডেঞ্জারাস। কাদের জন্য? বিপ্লবীদের জন্য। ওরা বলে আপনারা এত টেনশিত কেন? আমাদেরকে বলে আমরা এত টেনশিত কেন? বিপ্লবীদেরকে বলে তোমরা এত চিন্তিত কেন? তো বিপ্লব তো আপনি করেন নাই, বিপ্লব তো এরা করেছে। যারা বিপ্লব করেছে তারা তো গিলোটিনের সামনে আছে। যারা গিলোটিনের সামনে আছে চিন্তা তো তারই বেশি হবে, চিন্তা তো আপনার বেশি হওয়ার কথা না। বাংলাদেশে এই ঘটনার জন্য, 5ই আগস্ট ঘটনার জন্য যদি কারো গলা কাটা যায়, তাহলে গলা কাটা যাবে তো ছাত্র নেতৃবৃন্দের সর্বাগ্রে। তো ছাত্র নেতৃবৃন্দের চিন্তাই তো বেশি থাকার কথা। আমি হিসাব করে দেখেছি, এই যে ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাফসি আছে, বুদ্ধিগত দেউলিয়াপনা আছে। বুদ্ধিগত দেউলিয়াপনার কারণে কি হয় জানেন? এটা আমরা স্কুলে দেখতাম, নকল যারা করে এরা খালি ওইভাবে তাকায় তাকায়, তো লেখে এইদিকে তাকায়, ও চোখ ওইদিকে, লেখে এইদিকে, তো ওই দেখতেছে, তো ও রাইট চিহ্ন দেয়, হেও রাইট চিহ্ন দেয়, এর ডাইনে তাকায়, হেও ডাইনে তাকায়। সুপ্রিম কোর্টে কিছুটা কন্টেম্পচুয়াস কথা তাও একটা বলি, সুপ্রিম কোর্টে 2 জজ মিলে একটা ডিভিশন বেঞ্চ হয়, এটাকে বলে দ্বৈত বেঞ্চ। একজন সিনিয়র জজ থাকে, একজন জুনিয়র জজ থাকে। তো জুনিয়র জজকে বলে পিউনি জজ, মানে খুব বেশি গুরুত্ব নাই। সিনিয়র যা করে ওনার কাজ হলো কালে এইটার সাথে জি হুজুর করা। তো সিনিয়র যদি বেইল লিখে, বি লেখে, তো জুনিয়র জজ ওকে তাকাই থাকে, উনি বি লেখছে না সি লেখছে, তো বি লেখছে তো উনিও লেখে বি মানে বেইল, এস লেখে মানে স্টে, আর এস মানে রুল অ্যান্ড স্টে। তো উনি খালি তাকায় থাকে, কারণ সিনিয়র জাজ জুনিয়র দিকে তাকায়ও না, ইনসাল্টিং এক ধরনের। আমার মনে হয়েছে এরা যেহেতু বুদ্ধিশুদ্ধি কম বা বুদ্ধিশুদ্ধি বেশি পোক্ত না, নকল করে অভ্যস্ত, এই জন্য 75 সাল থেকে 79 সাল পর্যন্ত যা ঘটিয়েছে এটাই এখন আমাদেরকে আবার করতে বলতেছে, একই জিনিস। এবং একটা অক্ষরও দেখে আমি সরে না। এর মানে হলো এটা আর কিছুই না, বুদ্ধি বের করতে না পেরে অতীতের ঘটনাকে নকল করে সকল মানুষকে বিপদে ফেলানোর একটা ফন্দি। যেদিন ক্ষমতা থাকবে না, আমি বলে দিয়ে যাচ্ছি, যেদিন ক্ষমতা থাকবে না, যে রাস্তা তারা আমাদেরকে দেখাচ্ছেন, এই পুরাটা একদিন ওলট পালট হয়ে যাবে। এই উলট পালট থেকে রক্ষার একমাত্র রাস্তা ছিল সংবিধান সংস্কার পরিষদ, এখানে উত্থাপন করা, অ্যাকসেপ্ট করা, সিলগালা করা। ভবিষ্যতে কোনো আদালতে এগুলো নিয়ে প্রশ্ন ওঠার কিছু নাই। আপনি একটা রেফারেন্ডাম আদালতে গিয়ে বাদ করে দিবে? তো জনগণের কথা, তো জনগণের, আচ্ছা বলেন তো দেখি, বিপ্লব সঠিক হয়েছে কি হয় নাই, এই কথা কি বাংলাদেশের আদালত বলতে পারে? 3টা কেস পড়েছিলাম আমরা, একটা গ্রানাডা, একটা ছিল লেসোথো, আর একটা ছিল ফিলিপাইন। এই 3 বিপ্লবের, মাস আপসার্জের বিপ্লবের কথা পরবর্তীতে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন, এই 3 রায়ের বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে না, আমরা এটার বিচারক হইতে পারবো না, এই ঘটনার বিচারক শুধুমাত্র হলো জনগণ। আমরা বিচারকরা এসি রুমে বসে এখানে কলম কাগজ নিয়ে বাংলাদেশের বিপ্লব সঠিক হয়েছে না বেঠিক হয়েছে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, কারণ আমরা নিজেরাই তো পলাই গেছিলাম। তো কি করে হয়? আচ্ছা বলেন, একটা রেভলিউশন, একটা বিপ্লব, একটা মাস আপসার্জ, কোন আদালত বলবে এটা সঠিক না বেঠিক? আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ এ রং কনসেপশন। ফলে আমি কনক্লুশনটা শেষ করে দিচ্ছি এইভাবে, যে রাস্তা সালাউদ্দিন ভাই আর আমাদের আসাদুজ্জামান ভাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছেন এটা নকল রাস্তা,
এই রাস্তাটা ওনাদের অতীত ইতিহাসের সঙ্গে পরিচিত, যেহেতু নকলবাজ ছাত্র, সেই জন্য ওই সিস্টেমের বাইরে ডাইনিভাবে নড়তে চাচ্ছে না। নড়তে না চাইলে এসে কি উত্তর দিচ্ছে আমাদেরকে, সংবিধানের 4th শিডিউলে আমরা একটা প্যারাগ্রাফ যোগ করে দিব, ওই প্যারাগ্রাফটা যোগ করে দেয়া আমরা বলবো যে এই সময় থেকে এই সময় পর্যন্ত যা হয়েছিল এটা নিয়ে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমি সামনাসামনি পাইলে এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করার দরকার, আপনারা তো যোগ একবার করেছিলেন, 5ম সংশোধনী দিয়ে যোগ করেছিলেন, তো এটি গেল কোথায়? 7ম সংশোধনী দিয়ে এরশাদ সাহেব যোগ করেছিল, এটা গেল কোথায়? আর্টিকেল প্যারাগ্রাফ 17ও নাই, প্যারাগ্রাফ 18 নাই, প্যারাগ্রাফ 19 নাই, প্যারাগ্রাফ 3ও নাই। 3ও গেল, 18ও গেল, 19ও গেল, আদালতের মাধ্যমে গেল, রিভিউ তো পারলেন না। ওই রায় তো স্টিল বহাল, আর সেই বহাল রায় রেখে আমাদেরকে বলতেছেন আরেকটা প্যারাগ্রাফ যোগ করে দিলেই সব কিছু নাকি লেজিটিমেট হয়ে যাবে। এই রাস্তা ভুল। আমি আপনাদেরকে বলছি যে সলিউশন তারা দেখাচ্ছেন, এটা আমরা যতটুকু আইন কানুন লেখাপড়া করেছি, দিস ইজ এ রং রুট, কমপ্লিটলি রং রুট। রং রুট সেটা ছিল দেখেই তুষাররা আমরা ছিলাম তো সেখানে দিনের পর দিন আলোচনা করে রাইট রুটটা কি হবে, যে রুটটা অধিকতর স্ট্রঙ্গার, শক্তিশালী, ভবিষ্যতের জন্য সেফগার্ড হবে, এইটাই ছিল সেই রুট। তারা বলছেন প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না। আচ্ছা বলেন, প্রেসিডেন্ট সে অর্ডার দিতে পারে না, প্রেসিডেন্ট 3A ট্রানজিশনাল পিরিয়ড, এ আর এক অন্য কাহিনী, আশ্চর্য ব্যাপার। ওনারা এই সময়টাকে কি হিসেবে আখ্যায়িত করতে চান জানেন? ওনারা আখ্যায়িত করতে চান, এই সময়ের নাম দিচ্ছেন তারা ক্রান্তিকালীন সময়। এখানে বলছেন যে ক্রান্তিকালীন সময়, ওনারাই বলছেন 72 সালের পরে আর ক্রান্তিকালীন সময় নাই। আপনারা দেখেন না ওনারা আর্গুমেন্ট করে যে প্রেসিডেন্ট 72 সালের পরে আর কোনো অর্ডার দিতে পারে না, শুনছেন? 72 সালের পরে অর্ডার দিতে পারে না। প্রেসিডেন্ট 72 সালে অর্ডারগুলো দিয়েছিল কিসের অধীনে? ট্রানজিশনাল পিরিয়ডের অধীনে, ক্রান্তিকালীন সময়। এখন আবার এসে 4র্থ তফসিলে ঢুকতে যাচ্ছেন, 4র্থ তফসিলই তো ক্রান্তিকালীন সময়। তো যদি তখনকার প্রেসিডেন্ট ক্রান্তিকালীন সময় যারা আদেশ দিতে না পারেন আর 72-এর পরে তা ক্লোজ হয়ে গিয়ে থাকে, এখন যে আমাদেরকে আবার 4র্থ তফসিলে ঢুকতে বলতেছেন, তো 4র্থ তফসিলে ঢুকছে বলার মানে কি? ক্রান্তিকালীন সময়ের ভিতরে ঢুকানো। তো ক্রান্তিকালীন সময় হলে কি হবে? প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে? আপনারা বলেন প্রেসিডেন্ট অর্ডার দিতে পারবে না, তো প্রেসিডেন্ট অর্ডার না দিলে 4র্থ তফসিলের কথা কেন বলছেন আমাদেরকে? অর্থাৎ তালে গুলে পাকাই গেছে। তো আমি এই এতটুকু বলি, আমাদেরকে এই রং রুটে নেবেন না, প্লিজ কাম টু দ্য রাইট রুট। আমরা বিপ্লবীদেরকে উই মাস্ট সেভ দেম, দে আর আওয়ার প্রাইড, উই মাস্ট রেসপেক্ট দেম। বিএনপির একটা বাজে অভ্যাস আছে, যে তার জন্য রাস্তা পরিষ্কার করে, বিএনপি তার জন্য কবর করে। বিএনপির ইতিহাসে অতীতে যাদের রাস্তা পরিষ্কারের কারণে বিএনপি ক্ষমতার স্বাদে আসছে, দেখবেন সবাই কারো পাশেই শেষ পর্যন্ত বিএনপি স্ট্রংলি দাঁড়ায় না। এটা একটা খারাপ দিক, এটা ভালো কিছু না। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে রং রুটে যাওয়া যাবে না। উদাহরণটা, সমাধানটা কি? সমাধানটা হলো রাইট রুট। রাইট রুট কি? জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, সেকশন 7, সেকশন 8, সেকশন 9, সেকশন 10, এটা হলো রাইট রুট। এই রাইট রুটে গেলে উই অল আর সেম। এই রাইট রুটে না গেলে উই অল উইল বি ইন ডেঞ্জার।